বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের এই মুহূর্তে দেব। স্বপন কামিল্লা খুনের মামলায় চাপে প্রশান্ত বর্মন। প্রশান্তকে কেন গ্রেপ্তার করা হয়নি হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ। আর ঠিক কি কি প্রশ্ন করা হয়েছে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি দীক্ষার সঙ্গে রয়েছেন। দীক্ষা, দেখো, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুলে প্রশান্ত বর্মনকে কিন্তু পুলিশ খুঁজে বেড়াচ্ছিল, কারণ তাকে হাইকোর্টে তার জামিন খারিজ হয়ে যায়, তার সুপ্রিম কোর্টেও জামিন খারিজ হয়ে যায় এবং তাকে এই বছরের যে 2026 জানুয়ারি মাসে তাকে সারেন্ডার করার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দেয়। কিন্তু তারপরেও কিন্তু প্রশান্ত বর্মনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়ে দেয়, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়। এবং সম্প্রতি আমরা দেখেছিলাম যে বিধাননগরে মদ্যপ অবস্থায় তিনি গাড়ি চালিয়ে একজনকে ধাক্কা দেন, তখন প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু বেলেবল সেকশনে গ্রেপ্তার করার জন্য পরবর্তী ক্ষেত্রে ছাড়িয়ে দেওয়া হয়। সেখানে যেটা করতে হয়, সাধারণত নিয়ম অনুযায়ী যখন প্রশান্ত বর্মনকে মদ্যপ অবস্থায় গাড়ি পথচারীকে ধাক্কার জন্য আদালতে তোলা হয়, নিয়ম অনুযায়ী সাধারণত আগের যে খুনের কেসের যিনি আইও তাকে আদালতে হাজির হতে হয় সমস্ত নথিপত্র নিয়ে, যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুনের মামলার তিনি মূল অভিযুক্তকারী আসামি, ফলে তাকে তারা নিজেদের হেফাজতে নিতে যায়, কিন্তু এক্ষেত্রে আইও যে ছিলেন তাকে আদালতের দ্বারস্থ হননি, কোনো নথিপত্র পৌঁছায়নি, ফলে ছেড়ে দিতে বাধ্য হয় আদালত, জামিন দিতে বাধ্য হয়। আইওর বিরুদ্ধে ডিজিপিকে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশান্তর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কার্যকরী পদক্ষেপের নির্দেশ। 10 দিনের মধ্যে ডিজিপিকে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি অপূর্ব সিনহা রায়। এই প্রশান্ত বর্মনের খবর দেখলেন তো, এরপরই আমরা দেখেছিলাম আর এক ভিডিও, যে ভিডিও নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শানু বক্সি, তাকে ইতিমধ্যে বদলি করা হলো। ওয়েস্ট বেঙ্গল স্টেট গেজেটার্স ওএসডি পদে শানু বক্সি। বিস্তারিত জানাবেন প্রতিনিধি দীক্ষা। দেখো, শানু বক্সি হচ্ছেন সেই ভিডিও যিনি হরিশ্চন্দ্রপুর 1-এর ভিডিও ছিলেন, কিন্তু তার আগে তাকে ঠিক ভোটের সময়, বিশেষ করে ফলতার যখন পুনর্নির্বাচন হয়, তখন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসেন শানু বক্সি, কারণ জাহাঙ্গীরের হয়ে পুরো ফলতায় তিনি কাজ করতেন এবং তার সঙ্গে জাহাঙ্গীরের একটা সম্পর্কের কথা উঠে আসে এবং বেআইনিভাবে কাজ করতেন তিনি। শুধু তাই নয়, তার ভিডিও হওয়া নিয়েও কিন্তু তার একটা অভিযোগ উঠে আসে, তিনি কি করে ভিডিও হয়েছিলেন, কারণ তার যে নাম্বার পাওয়ার কথা তার থেকে 70 এবং 80 নাম্বার বাড়িয়ে তাকে ভিডিও করা হয়, এই অভিযোগে উঠে আসে। সেই শানু বক্সির বিরুদ্ধে এত অভিযোগ আসার পরে শানু বক্সিকে হরিশ্চন্দ্রপুর 1-এর যে ভিডিও পদে ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল গেজেটার্স এর যে ওএসডি পদে, সেখানে তাকে গ্যারেজ পোস্টিংয়ে পাঠানো হলো। অনেক ধন্যবাদ। বিদ্রোহের আগুনে ছারখার তৃণমূল কংগ্রেস। ভোটের ফল প্রকাশের 1 মাসের মধ্যেই দুভাগ হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। বিরোধী দলের মর্যাদা পেল নব তৃণমূল। বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় খুলে দেওয়া হলো বিরোধী দলনেতার ঘর। নব তৃণমূলের উপদলনেতা হলেন সন্দীপন সাহা, শিউলি সাহা, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন। আকরুজ্জামান হলেন বিরোধী দলের মুখ্য সচেতন। আমরা এই যে একটা গোটা টিম, সেই গোটা টিম আমরা ফাংশন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের বিধানসভার অধিবেশন যেহেতু 18 তারিখ থেকে হবে, এ মাসের 18 তারিখ থেকে, আমরা তার আগে আমাদের আরও মিটিং হবে, আমরা সেটা আলাপ আলোচনা করব। বিধানসভার অভ্যন্তরে আপাতত 60 জনের যে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল, সেই প্রধান বিরোধী দলের যে সমস্ত যারা আছেন, এই 60 জন সবার কাছেই আমরা কৃতজ্ঞ এবং আজকে থেকে বিরোধী দল হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে খান খান হয়ে গিয়েছে, তবুও মমতা বন্দ্যোপাধ্যায়কেই পরামর্শদাতা হিসেবে চাইছেন বিদ্রোহী ঋতব্রত এবং আকরুজ্জামান। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবার বলছি, আমি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধীর
ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে, আমরা তার কাছে অনুরোধ জানাই। আমরা এখানে যারা আছি সকলেই তৃণমূলের বিধায়ক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আজকে আমাদের এই জায়গায় আসতে হলো কেন? তৃণমূল কংগ্রেস আজকে বাজারে হাস্যের কৌতুক হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল একটা বৃহত্তম রাজনৈতিক দল, যে দল পরিষদীয় রীতিনীতি জানে না। তখন আমরা তৃণমূলের বিধায়কেরা এগিয়ে এসে তৃণমূলের মুখ রক্ষা করার জন্য সমস্ত রীতিনীতিকে মান্যতা দিয়ে সচিবালয়কে জমা দিয়েছি। ওনারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে মান্যতা দিয়ে আমাদের স্বীকৃতি দিয়েছেন। আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের আবেদন, আমাদের এই পরিষদ দলকে উনি স্বীকৃতি দিয়ে আমাদের অ্যাডভাইস হিসাবে উনি আমাদের পরিচালনা করুন, ওনাকে আমরা নেত্রী হিসাবে মান্যতা দেবো। এটা আপনাদের মাধ্যমে পরিষ্কার বাংলার মানুষের কাছে জানিয়ে দিতে চাই। যারাই জিতেছে তারা তৃণমূল কংগ্রেসের, কেউ নির্দল বিধায়ক নন, তারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে তারা নির্বাচন করেছেন। আর আজ ভোটের ফল বেরোনোর 1 মাস হয়নি, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি 10 বারের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের বিধায়ক, তাকে বাদ দিয়ে সিপিএম থেকে বালিশ চাটা মাল আসা, এতে কারা এইসবকে মাথায় তোলাই ভুল হয়েছিল। বাট কোথায় শোভনদেব চট্টোপাধ্যায় আর কোথায় ফার্স্ট টাইম এমএলএ? এটা তো হতে পারে না। একজন এক্সপেলড, যাকে করা হয়েছে এক্সপেলড, এখন বিজেপি স্পিকার যদি এখনই কিছু স্টেপ নেন, আমাদের নেতৃত্ব গোটাটা খতিয়ে দেখবেন, তারপরে যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হবে। কে আসল কে নকল এটা তো একদিনে বলা যায় না। টেস্টে পাঠাতে হবে, হায়দ্রাবাদে টেস্টে পাঠাতে হবে, যেমন ডায়মন্ড টেস্ট হয়, এক্ষুনি বলা যাবে না। চেয়ারপারসনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তাদের যে চিঠি সেই চিঠিতে। হ্যাঁ, ন্যাচারালি মমতা বন্দ্যোপাধ্যায় তো চেয়ারপারসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই তো দল। তারা বলছেন মমতা কিন্তু যে বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে নিজেকে দাবি করছে, তিনি তো এই মুহূর্তে কোনো দলের প্রতিনিধি নয়। ওরাই তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন বলেছেন, তো ওরাই উত্তর দিয়েছেন। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তারা একজনের কথাই বারবার বলছে, কিন্তু সেটা মেনশনও করছে না, নাম মেনশন করে। কোনো মতো কাঙ্ক্ষিত ছিল, সইটই জাল করে লোককে ভুলভাল বুঝিয়ে করেছে। আর ইতরব্রত তো সিপিএমে ছিল অতীতে, তাকে তো উনি যদি আহ্বান করে নিয়ে এসেছিলেন তার দলে, বড় চেয়ারটা রাজ্যসভায় পাঠিয়েছিলেন, আবার এমএলএ বানিয়েছিলেন। তা হঠাৎ কী ঘটে গেল? তার দল তদন্ত করে দেখুক না, সে নিজে তদন্ত করুক। তাসের ঘর তো অনেক বড় কথা বললেন, মানে এটা কাঁচ পড়ে গেল, যেরকম ছোটো ম্যাগনিফাই ছোট্ট গ্লাস, বড় গ্লাস, সেই কাঁচের থেকেও হয়ে গেছে। তাহলে ব্যানার্জি পরিবারকে কার্যত এবার পথে বসা পরিস্থিতি তৈরি। কোনো পরিবারকে আমি আক্রমণ করব না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি উঠে গেল। ইতিহাস বারবার ঘুরে ফিরে আসে, এটাই তার বদ অভ্যাস। এই মমতা ব্যানার্জি একদিন 2016 সালের পর যখন কংগ্রেস বিরোধী দলের তকমা পেয়েছিল, সেই বিরোধী দলের তকমাকে ঘুচিয়ে দেওয়ার জন্য, বিরোধী দলের তকমাকে কেড়ে নেওয়ার জন্য গোটা দলটাকে ভাঙিয়ে ভয় ভীতি প্রলোভন দেখিয়ে সে তৃণমূল করতে বাধ্য করেছিল। ইতিহাসের আরেক সন্ধিক্ষণে মমতা ব্যানার্জির দল সেইভাবেই খান খান হয়ে গিয়ে, যে খেলার উদ্দামতায় ঔদ্ধত্যে আপনি ডিজে বাজাতেন খেলা হবে বলে, সেই ডিজের আওয়াজ নিশ্চয়ই আপনার কানে পৌঁছাচ্ছে। সেদিন খেলোয়াড় যারা খেলতো, তাদের আম্পায়ার রেফারি ছিলেন আপনি। আজ যারা খেলছে তাদের আম্পায়ার বা রেফারি হয়েছে বিজেপি। এদিকে অক্ষরে অক্ষরে মিলে গেল টিভি9 বাংলার ভবিষ্যৎবাণী। মহারাষ্ট্রের শিন্ডে মডেলই ভাঙল তৃণমূল। 2/3 বেশি তৃণমূলের বিধায়কের বিদ্রোহ। বিরোধী দলের তকমাও হারাচ্ছে মমতার তৃণমূল। বিরোধী দলনেতা হয়েছেন নব তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
উদ্ধব ঠাকরের মতো এবার কি প্রতীকও হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? জল্পনা এখন জোরালো। দেখুন, প্রাথমিকভাবে তৃণমূলের বিধায়ক সংখ্যা 80, কোনো সংশয় নেই। শোভনদেব চট্টোপাধ্যায় তার মধ্যে 30 জনের সই জমা দিলেই বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হয়ে যেতেন, এতেও কোনো সন্দেহ নেই। তাহলে কেন মরিয়া হয়ে এই 70 জনের সই সম্বলিত চিঠিটা জমা দিতে গেল তৃণমূল, যেটা করতে গিয়ে তাদের এই সই ঠইগুলো সন্দেহের আওতায় চলে এলো এবং নয়না বন্দ্যোপাধ্যায় বাহারুলদের কথা মতো যদি তারা সই না করে থাকেন তাহলে সোজা কথায় সই জাল করে তাদের এই চিঠিটা জমা দিতে হলো। তৃণমূলের কি মনে হয়েছিল যদি তারা 30 জনের সই জমা দেয় তাহলে বাকি 50 বিধায়ক তৃণমূলের দিকে আদৌ আছেন কি না, বা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে তারা মানছেন কি না, এটা নিয়ে প্রশ্ন উঠবে। তার থেকেও বড় কথা, যদি 50 জন কালকে অন্য একজনের নামে চিঠি দিয়ে দেন তাহলে কি হবে? এই সম্ভাবনাটা কি ছিল? এই আশঙ্কাটা কি তাদের মাথার মধ্যে ঘুরঘুর করছিল? সেজন্যই কি তারা ঝুঁকি নিয়ে কয়েকজনের সই জাল করলো? ধরে নিচ্ছি যে এক বালতি দুধে মাত্র কয়েক ফোঁটা, মানে এখন অবধি যেহেতু ওই কটা সই নিয়েই, গোটা 5-6 সই নিয়েই সিআইডি খোঁজ খবর করছে, সুতরাং ধরে নিতে পারি মাত্র 5-6 ফোঁটা চোনা বা খুব টক লেবুর রস পড়েছে। কিন্তু সেই কয়েক ফোঁটা চোনা বা লেবুর রসের জন্যই তো গোটা বালতির দুধটাই কেটে গেছে। এবার তার দায় কে নেবে? একনাথ সিন্ধে মডেল এই বাংলায় চালু হয়ে গেল। অর্থাৎ যে খেলায় মমতা ব্যানার্জি এতদিন মাস্টারি করেছেন, তার সেই খেলার উপরে আরো বড় মাস্টারি করে মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিল যে ডিজে তুমি একাই বাজাতে জানো না, ডিজে বিজেপিও কম বাজাতে পারে না। দল ভাগ হতে সব কমিটি ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তছনছ এখন তৃণমূল। পদ হারালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই প্রশ্ন তুলছেন, তৃণমূলের সব সাংগঠনিক পদের অবলুপ্তি ঘটেছে। সমস্ত কমিটি ভেঙে দেওয়া হলো আজ তৃণমূল কংগ্রেসের। যুব তৃণমূল, ছাত্র পরিষদ, আইএনটিটিউসি, স্বাভাবিকভাবে কোনো পদই আর রইল না। তাই অনেকেই প্রশ্ন করছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কি তৃণমূলের সমস্ত পদ হারিয়ে ফেললেন? সিপিআইএম এর ক্ষেত্রে যেমন ছবি দেখি, মতাদর্শ ভিত্তিক দল, তাদের দল আসন না পেলেও মানুষগুলো আছেন, তাদের একটা রাজনীতি আছে। বিজেপির ক্ষেত্রেও এই একই কথা সত্যি, মতাদর্শ ভিত্তিক দল। তৃণমূল কংগ্রেস তো কয়েকটি মানুষের নিজস্ব ইন্টারেস্টে এবং অন্য কোনো দলকে ধ্বংস করার জন্য সৃষ্টি, ফলে তার পারপাসটা তো সার্ভ হয়ে গেছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের লোকজন এখন অন্য দল করার কথা ভাবছেন এবং অন্য নেতৃত্বের কথা ভাবছেন। এই পরিস্থিতিতে আপাতত কমিটি থেকে কি হবে যদি মানুষ না থাকে? আমার মনে হয় এত গোলমালের মধ্যে তৃণমূল এইটি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে তাদের কোনো কমিটি এই মুহূর্তে এক্সিস্ট করে না। মানে বাংলার দুয়ারে তো মহারাষ্ট্র চলে এসেছে, শিন্ডে চলে এসেছে, শরদ পাওয়ার চলে এসেছে। তৃণমূল দলটিতে যে অগণতন্ত্রের প্রবেশ 2012 সালে মমতা ব্যানার্জি করিয়েছিল যুবার নাম করে, তার ফলে ভেতরে আনুগত্যতা ছিল ঠুনকো। আমি বারবার এই কারণে বলছি, তৃণমূলের মতো ডানপন্থী দল ক্ষমতার হাত বদল হলে আনুগত্যের মুখ পরিবর্তন করে ফেলে। ছিল ভয়ের পরিবেশের জন্য একটা ঠুনকো আনুগত্য। আজকেও এই যারা দলটা ভেঙে বেরোচ্ছে তারাও কিন্তু মমতা ব্যানার্জিকে মতাদর্শ বলেই বেরোচ্ছে। কিন্তু আমরা এটাও জানি যে রাজীব বন্দ্যোপাধ্যায়ও দলটা ছেড়ে বিজেপিতে এসেছিল মমতার ছবিটা হাতে নিয়ে, কারণ এটা একটা কৌশল। মেসি কাণ্ডে আরো বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা শতদ্রু দত্তর। বিস্তারিত জানাবেন প্রতিনিধি কৌস্তব, সঙ্গে রয়েছেন কৌস্তব। লিওনেল মেসিকে ঘিরে যুবভারতী কাণ্ডে বিশৃঙ্খলার জেরে ইতিমধ্যে কিন্তু প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, তাকে সমন পাঠানো হয়েছে। এবার কিন্তু অরূপ বিশ্বাসের বিরুদ্ধে 100 কোটি টাকার ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতি ও মানহানির মামলা দায়ের করলেন ক্রীড়া সংগঠক
শতদ্র দত্ত, শুধু অরূপ বিশ্বাসী নয়, অরূপ বিশ্বাসের পাশাপাশি জুই বিশ্বাস, শান্তনু বসুদের বিরুদ্ধেও কিন্তু এই মামলা দায়ের করা হলো। অর্থাৎ কিনা মেসি ইভেন্টকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা হয়েছিল এবং তারই ফলে কিন্তু প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যিনি আয়োজক ছিলেন শতদ্র দত্ত। আপনি 100 কোটি টাকার মামলা করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে, এবং আর ঠিক কার কার বিরুদ্ধে এই মামলা করেছেন, এবং এই মুহূর্তে আপনি ঠিক কোন পথে পুরো বিষয়টাই সমাধান চাইছেন? দেখুন, প্রথমে তো আমি আগে একটা এফআইআর করেছি। এফআইআরটা করা, তার রেজিস্টারও হয়ে গেছে এবং তার এগেনস্টে পুলিশ মনে হয় অ্যাকশনও নিচ্ছে। দ্যাট ইজ দ্য ক্রিমিনাল পার্ট। ক্রিমিনাল কেস যেটা হয়েছিল। এখন আমি যেটা সিভিল স্যুট, যেটা মনিটারি কম্পেনসেশন এন্ড ডিফেমেশনের কেসটা করেছি। অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস, শান্তনু বসু এবং আরো কিছু লোক আছে, তাদের নাম আমরা এক এক করে অ্যাড করব, তাদের এগেনস্টে করেছি আলিপুর হাইকোর্টে। অনেক ধন্যবাদ। মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্র দত্ত তিনি বলছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস এবং আরো অনেকের বিরুদ্ধেই তিনি এই ডিফামেশন কেস করেছেন, 100 কোটি টাকার মামলা করেছেন, মানহানি মামলা। আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা। নবান্ন সভাঘরে প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। প্রথম ধাপে 28 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে 3000 টাকা। প্রকল্পে দুর্নীতিতে জিরো টলারেন্স, কড়া বার্তা শুভেন্দু অধিকারীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। বদলের বাংলায় মহিলাদের জন্য ডাবল সুবিধা, ডাবল ইঞ্জিন সরকারের। ইতিমধ্যেই 1 জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা শুরু হয়ে গিয়েছে। এবার বুধবার থেকে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা পাওয়া শুরু হয়ে গেল। বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে সেখানে মহিলাদের হাতে এই মুহূর্তে সার্টিফিকেট অফ স্যাংশন, অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় তারা যে অন্তর্ভুক্ত হয়েছেন তার যে স্যাংশন সার্টিফিকেট, সেই স্যাংশন সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ প্লিজ টু স্যাংশন ইউর অ্যাপ্লিকেশন ফর অন্নপূর্ণা যোজনা, মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 3000 রুপিস। প্রথম ধাপে 28,25,769 জন পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার সুবিধা। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করে। যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা চলে যাবে। অন্নপূর্ণা যোজনা উদ্বোধনের পর রাজ্যে প্রতিটি ব্লক, পুরসভা ও কলকাতা পুরসভা এলাকায় 100 জন করে উপভোক্তার হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হলো। 3000টা অনেকটাই রিলিফ দিচ্ছে। তো মেয়েদের একটা হাত খরচা আছে, সেটা ভালোভাবেই হয়ে যাবে। জি, আমাদের একটা আনন্দ, আমরা অল্প পেতাম, 1500 টাকা পেতাম, এখন পুরো 3000 টাকা পাবো। এই দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। 3000 টাকা মাসিক ভাতা পেয়ে আমি খুবই উপকৃত হব। আমি একজন শিক্ষিত বেকার বলতে পারেন, আমি MA করা, BEd করা একজন স্টুডেন্ট। খুব খুশি, আমাদের পরিবারটা একটু আর্থিকভাবে আরেকটু সুবিধা পাবে। ছেলে তো অসুস্থ, ওর জন্য অনেক টাকা লাগে, ওর বাবা তো সেরকম ভাবে কাজ করে না, তাহলে এই টাকা আমার অবশ্যই কাজে লাগবে। তৃণমূল আমলে সরকারি প্রকল্পে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। ওই আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ধর ওই লক্ষ্মী ভান্ডার পাতা প্রথম পাড়াতেই পার। ওই তৃণমূলের লোকেরাই করেছে, মানে ক্যাম্পেই বসিয়েছে, ওখান থেকে সব। বাংলাদেশে অনুপ্রবেশকারীরা তো নিয়মিত লক্ষ্মীর ভান্ডার পেতই, এমনকি মহিলাদের জন্য প্রকল্প হলেও জেলায় জেলায় বেশ কিছু পুরুষও সেই সুবিধা ভোগ করত। কিন্তু বদলের বিজেপি সরকারে সেসব জারিজুরি শেষ, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1,21,000 সিএতে আবেদন করেছেন। আরো যারা সিএতে আবেদন করার উপযুক্ত আছেন তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এর বাইরে যারা রয়েছেন অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভান্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। প্রতিশ্রুতি রাখলো বিজেপি সরকার। ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে চালু করলো অন্নপূর্ণা যোজনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।